নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় ভ্যাকসিন এবং প্রযুক্তি, দুটোই প্রযুক্তি। প্রথমে আলোচনা করব একটা সুখবর। ম্যালেরিয়া ভ্যাকসিন আমাদের দেশে দেওয়া হচ্ছে না। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, বিশেষ মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এ বিষয়ে আলোকপাত, যা আমাদের কাছে খুব ভালো। অবশ্যই এটা সুখবর, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানেও একটা কিন্তু আছে, আসছি আলোচনায়। পরবর্তী বিষয়, প্রযুক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আরো একটি উজ্জ্বলতম বলা যেতে পারে, তবে তন্ময়ের কোনো শেষ নেই, উজ্জ্বলতরই বলি, প্রযুক্তি হিসেবে হাইড্রোজেন সেল বাস। হ্যাঁ, হাইড্রোজেন ফুয়েল সেল বাস। এটা হাইড্রোজেনকে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরকম 5টি বাস লে অঞ্চলে, লাদাখের লে অঞ্চলে জুন মাসে কমার্শিয়ালি পরিষেবা শুরু করলো। এতে অনেকেই আনন্দিত হয়েছেন। আনন্দের তো কথাই, এসি লোকাল ট্রেন হলে আমরা আনন্দিত হতেই পারি। ঝাঁ ঝকঝকে মল হলে আনন্দিত হতেই পারি। প্রযুক্তির বিরুদ্ধে কিন্তু আমিও নই, তবে ওই যে কিছু পেলে কিছু ছাড়তে হয়, কিছু হারাতে হয়। তো সবাই এই প্রাপ্তির কথাগুলো বলে, তো কি ভালো পাচ্ছি, দারুণ হচ্ছে, জীবন মসৃণ হচ্ছে, আরামদায়ক হচ্ছে। ঠিক আছে, হচ্ছে। প্রযুক্তি আমিও এই মুহূর্তে ব্যবহার করছি, ইউটিউব ব্যবহার করছে, ফেসবুক ব্যবহার করছি। তো এই যে ভিডিওটি করে আপনাদের সামনে রাখছি, এটিও তো প্রযুক্তিরই ফসল। কিন্তু পাশাপাশি ওই যে যেগুলো হারাচ্ছি বা হারাতে চলেছি, সেগুলো আমরা একটু মনে করলে ক্ষতি কি, তাই না? যাতে করে আমরা একটা ব্যালেন্স করতে পারি, সতর্ক হতে পারি, মানসিক প্রস্তুতি রাখতে পারি এবং প্রয়োজনে পেশা পরিবর্তনের কথাও ভাবতে পারি, অন্তত সতর্ক হতে পারি। আগে হ্যাঁ, সে বিষয়েও এই যে প্রযুক্তিকে কেন্দ্র করে, যেমন হাইড্রোজেন ফুয়েল সেল বাস এবং এই যে ব্যাটারি গাড়ি, ইলেকট্রিক কার, এসব তো আগামীতে আরো বাড়বে। তার ফলে কি হতে পারে সে বিষয়গুলো আমরা জেনে রাখি। সমস্যা কোথায়? প্রথমে আসি ম্যালেরিয়া ভ্যাকসিনের খবরে। আপনারা জানেন যে বিল গেটস মহাশয় এখন সমস্ত ভ্যাকসিনেই ইনভেস্ট করেছেন। আগামীতে এই ইনভেস্টমেন্ট আরো বাড়বে। পৃথিবীতে এই মুহূর্তে এমন কোনো ভ্যাকসিন নেই যেখানে বিল গেটস এর ইনভেস্টমেন্ট নেই। বিশেষ করে যে ভ্যাকসিনগুলো নতুন আসছে, বিশেষ বিগত 15-20 বছর ধরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে কি দেখা গেল, এই যে বিল গেটস এর ইনভেস্টমেন্টে অন্তত 2টি ম্যালেরিয়া ভ্যাকসিন আছে। এ বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে ইউটিউবে, সে আলোচনা এখন বিস্তারে করছি না, দরকার নেই। তো এই 2টি ভ্যাকসিনই আফ্রিকার বিভিন্ন দেশে এখন দেওয়া হচ্ছে, চলছে আর কি। আর টিএসি বলুন, মস্কুইরক্সি বলুন, যাই বলুন, চলছে। ঘানাতে দেওয়া হচ্ছে। ম্যালেরিয়া প্রবণ আফ্রিকা, শিশুদেরকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য দেওয়া হচ্ছে। তো আমাদের দেশে ম্যালেরিয়া ভ্যাকসিন নিয়ে অনেক চিকিৎসক, অনেকেই খুব উৎসাহী ছিলেন, কিন্তু সরকার জানিয়ে দিয়েছে যে না, আমাদের দেশে ম্যালেরিয়া মৃত্যুর হার তেমন নয়, ততটা বিপজ্জনক নয় পরিস্থিতি, তাই ম্যালেরিয়া ভ্যাকসিন দেওয়া, অ্যাপ্রুভ করার দরকার নেই এই মুহূর্তে। কি ভাবছেন, এটা আমাদের লড়াইয়ের ফল, প্রতিবাদের ফল? কিছুটা হয়তো,
কিন্তু এখনো জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ আমি এখনো খুব বেশি অপটিমিস্টিক চিন্তা ভাবনা রাখছি না। এখনো বহু পথ যেতে হবে। প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে 2027-এ। প্যান্ডেমিক ট্রিটি আমাদের দেশ তথা বিশ্বে লাগু হওয়ার কথা, হাতে সময় নেই। তো এই কারণেই গেট টুগেদারটা এই বছরই ডিসেম্বর মাসে করে নিতে চাইছি। অবশ্যই আপনারা আসবেন, সবাই স্বাগত। বিস্তারিত ভিডিওতে জানিয়েছি এই গেট টুগেদারে কি কি হবে, কর্মসূচি, কি ইচ্ছে আছে। আপনারাও অনেকে মেসেজে পরামর্শ জানিয়েছেন, আমি গ্রহণ করছি, ভাবছি। অবশ্যই আসবেন, সবাই স্বাগত। তো এবারে এই যে ম্যালেরিয়া ভ্যাকসিন যা আমাদের দেশে এখন মুলতবি করা হলো, তার পেছনে কিন্তু আরো অন্য কারণ আছে। প্রথমত ডেঙ্গু ভ্যাকসিন আসছে 2026-এ, অন্তত 4 থেকে 5টি ডেঙ্গু ভ্যাকসিন ট্রায়ালে আছে। সবার আগে আসবে তাকেদার ডেঙ্গু ভ্যাকসিন। এছাড়াও সেরাম ইনস্টিটিউট, বিল গেটসের ইনভেস্টমেন্ট, সমস্ত ভ্যাকসিনেই বিল গেটসের ইনভেস্টমেন্ট আছে, আপনারা তো জানেন। আসলে মূল একজনই। ভ্যাকসিন টেকনোলজিতে মাথা বলতে এখন একজনই, বিল গেটস। তো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে করলে কি হয় বলুন তো? সাধারণ মানুষ অতটা বোঝে না। ব্যবসা বিস্তার করা যায় বিভিন্ন দেশে, এই দেশে এই ব্র্যান্ড চলবে তো ও দেশে ওই ব্র্যান্ড চলবে। তো যাই হোক, তো আপাতত বিল গেটসের কোনো ব্র্যান্ডই ভারতে অ্যাপ্রুভ হচ্ছে না। কিন্তু ওই যে বিল গেটসেরই ইনভেস্টমেন্টে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, অর্থাৎ ওইটাতে ওনার এই মুহূর্তে প্রফিটের সম্ভাবনা কমে গেলেও আফ্রিকা থেকেই প্রফিট করছেন, মুনাফা করছেন। এবং তারপরে ওই যে পার্শ্ব প্রতিক্রিয়াতেও ওনার মুনাফা, ফার্মালবিতেও ওনার ইনভেস্টমেন্ট, কোথায় নেই উনি, সর্বত্রই করে রেখেছেন, সর্বত্রই আর কি ওই যে বলে ইট পেতে রেখেছেন। তো সেটা থাকলো। এবার ডেঙ্গু ভ্যাকসিনেও উনি বিপুল ইনভেস্টমেন্ট করেছেন, সেটা আমাদের দেশে আসছে, সেখান থেকে তিনি তুলে নেবেন, সতর্ক থাকুন। কিন্তু আরো একটি দুঃসংবাদ জানাই আপনাদেরকে, মানে আমাদের লড়াইটা যে আরো কত শক্ত হতে চলেছে এবং আমাদের একতা যে আরো কত জরুরি বুঝতে পারবেন। আরো একটি ভ্যাকসিন পজিটিভলি আসছে। ম্যালেরিয়া আপাতত ব্যাকগ্রাউন্ডে, কিন্তু কোন ভ্যাকসিন? বিল গেটস মহাশয় এখানেও বড় ইনভেস্ট করে ফেলেছেন, আপাতত $550 মিলিয়ন। কি নাম, কি ভ্যাকসিন? ওটা হলো অ্যাডাল্ট টিউবারকুলোসিস ভ্যাকসিন, অর্থাৎ সাবালকদের যক্ষা ভ্যাকসিন। নাম কি? M72। মার্জনা করবেন, সংক্ষিপ্ত নাম M72। এশিয়াতে মূলত 26,000 মানুষের মধ্যে ট্রায়াল প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, M72 ভ্যাকসিন, যক্ষার ভ্যাকসিন, এটা এই মুহূর্তে নিশ্চিত। অর্থাৎ ডেঙ্গু ভ্যাকসিনের পরে ম্যালেরিয়া, পরপর দুটো মশার ব্যাপার, জনগণ খাবে কিনা সন্দেহ টন্দেহ করতে পারে। মশা নিয়ে এত কাণ্ড, এসব বিভিন্ন সাইকোলজির ব্যাপার আছে। তো তাই ম্যালেরিয়া আপাতত ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমাদের অব্যাহতি নেই। এবার বিসিজি, যেটা ছোটবেলায় দেখবেন দেওয়া হয় জন্মের পরপরই, সেই বিসিজি ভ্যাকসিন তো শিশুদেরই দেওয়া হয়। কেউ কেউ বলছেন সাবালকদেরও নাকি কাজ করে। তবে ওই যে অনেক পুরনো হয়ে গেছে টেকনোলজি, এখন তো আবার সব
বিশেষ টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যাতে করে ফলটা আরো ভালো পাওয়া যায়। কি ভেক্টর ভাইরাল ভ্যাকসিন অথবা mRNA মেসেঞ্জার আরএনএ, এই দুটো দারুণ ফল দেয়। সেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। করোনা ভ্যাকসিনের ফলে কি হয়েছে, কি দাঁড়িয়েছে পরিস্থিতি, এখনো কিন্তু কিছুই দেখেননি। তো এই প্রযুক্তিকে ব্যবহার করেই কিন্তু এই ভ্যাকসিনগুলো আসছে। তো হঠাৎ করে এতদিন অ্যাডাল্টদের, সাবালকদের যক্ষ্মার টিকা এলো না, হঠাৎ করে এখন এত কিছু, এত টিকা আসছে কেন? শুধু যক্ষ্মা নয়, যার দিকেই শুধু টিকা, টিকার টিকা, জয় টিকা, টিকার জয়। কেন? আচ্ছা, যক্ষ্মা কি নতুন অসুখ? মোটেই নয়। আমরা জানি রাজরোগ, ক্ষয় রোগ বলে, ক্ষয় রোগ বলে, অপুষ্টির কারণেই এটা হয়। অনেক কবি, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তি দারিদ্র্যের কারণে এর শিকার হয়েছিলেন, যেমন আমাদের সুকান্ত ভট্টাচার্য, ব্রিটিশ কবি জন কিটস, এরকম বহু উদাহরণ আছে, এবং তারা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। অপুষ্টির কারণে হয়, এটা আমরা জানি। কিন্তু সেই সময়, আমি যে সময়ের কথা বলছি, এই সুকান্তের সময় কতজনের যক্ষ্মা হতো? হাতে গোনা মানুষের যক্ষ্মা হতো। তারপরে তো অ্যান্টিবায়োটিক এলো, ট্রিটমেন্ট শুরু হলো, তারপরে যক্ষ্মা ক্রমশ বিলীন হতে থাকলো, কমে গেল, মানে কিউরেবল হয়ে গেল। বেশ, তারপরে কি হলো? ওই যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার, চিকিৎসকদের বেপরোয়া মনোভাব, পাশাপাশি রোগীর বেপরোয়া মনোভাব, কোর্স কমপ্লিট না করা, বিভিন্ন কারণে এমডিআর টিবির উদ্ভব হলো, যেটা ওরা জানতো যে এমনটা হবে। চিকিৎসকরা তো তাঁদেরই দালাল। অর্থাৎ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, যা অ্যান্টিবায়োটিকে আর কাজ করলো না। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক ফেল করলো, সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিকও অনেক ক্ষেত্রে ফেল করছে, থার্ড লাইন অ্যান্টিবায়োটিক এখন কোনো রকম করে লড়াই করছে। এই তো বাস্তব পরিস্থিতি। অর্থাৎ টিবিটা কিন্তু গেল না। আরও একটা কাজ করলো ওরা। কি করলো? যেটা আগে ছিল না, সুকান্তের সময় ছিল না, জন কিটসের সময় ছিল না। কি কাজ করলো? ছোটবেলাতেই জন্মের সঙ্গে সঙ্গে যক্ষ্মার জীবাণু আমাদের নবজাতকদের শরীরে ঢুকিয়ে দেওয়া হলো ভ্যাকসিনের নাম করে। ভ্যাকসিনে তো জীবাণু থাকেই, তাই নয় কি? ওটাই থাকে। কি বলা হয়? অ্যাটিনিউয়েটেড ফর্মে, মানে দুর্বল ফর্মে থাকে বা মৃত ফর্মে থাকে। ওটা দিতে হয় কেন? ওই যে যুক্তি, যে ভ্যাকসিনের যে ফান্ডামেন্টাল যে যুক্তি, পরবর্তীতে ভ্যাকসিনের ফর্মুলা মানে তত্ত্ব অনেক বদলে গেছে, জানেন, হু বদলে ফেলেছে, মানে হুকে দিয়ে বদলানো হয়েছে। তো বেসিক ব্যাপারটা কি? আমাদের ইমিউন সিস্টেমকে পরিচয় করিয়ে দেওয়া বিশেষ কোনো প্যাথোজনের সাথে, যেটা আমাদের শরীরে প্রবেশ করছে, যে দুর্বল করে আর কি প্রবেশ করানো হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে, যে শরীর তাকে চিনতে পারবে এবং অ্যান্টিবডি তৈরি করবে, প্রতিরোধ করবে, করার চেষ্টা করতে গিয়ে অ্যান্টিবডি তৈরি করবে, এবং পরবর্তীকালে যখন সত্যিকারের ভয়ঙ্কর জীবাণুটি শরীরে প্রবেশ করবে, তো তাকে প্রতিহত করবে। ভ্যাকসিনের এটাই কাজ। খুব সংক্ষেপে লেম্যানের মতো করে যদি আমরা বোঝার চেষ্টা করি। কিন্তু এবার গন্ডগোলটা অন্য জায়গায়। কি জায়গায়? এবার প্রশ্ন করুন, যে আগে আমাদের দেশে তো এত টিবি ছিলই না। একমাত্র ওই যে অপুষ্টিতে ভোগা মানুষের মধ্যে, দরিদ্র সম্প্রদায়ের মধ্যে দেখা যেত কালে পত্রে। কিন্তু এই বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরেও সেটা বেড়ে গেল কেন? উল্টে বেড়ে গেল, কমলো না। এখন তথ্য বলছে যে আমাদের দেশে প্রতিদিন গড়ে প্রায় ১,৫০০ মানুষ যক্ষ্মা রোগে প্রাণ হারায়, এবং যদি একটি রোগের নাম বলা হয় গোটা বিশ্বে এই মুহূর্তে,
এই টিউবারকুলোসিস, যেটা অবশ্যই সিংহভাগ ভারতেরই, তাতেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায়। সবচেয়ে বড় কিলার ডিজিজ এখন টিউবারকুলোসিস। বেশ, অথচ আরও স্টাডি আমাদের বলছে যে 50% ভারতীয় শরীরেই কিন্তু টিউবারকুলোসিস রয়েছে, জীবাণু রয়েছে। আমরা তো জানি যে আমাদের শরীরেই 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া এবং 380 ট্রিলিয়ন ভাইরাস আছে। উই আর মেড অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। তাই তো, এটাই তো ওরাই বলছে, ওদের গবেষণাই বলছে। তো তা সত্ত্বেও কেন আমরা বিসিজি ভ্যাকসিন দেওয়ার আগে, তখনও তো এই স্টাডি বলছিল এটা তো নতুন জীবাণু নয়, আমাদের শরীরে ছিলই, কিন্তু তা সত্ত্বেও আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে আমাদের শরীরে বসবাস করা এই সব মাইক্রোবস, ক্ষতিকর মাইক্রোবস বলুন, প্যাথোজেন বলুন, যেভাবেই ডাকুন, তাদেরকে আমাদের শরীরই বুঝে নেয়। স্বাভাবিক ইমিউন সিস্টেম থাকলে, হতদরিদ্র না হলে, চরম পুষ্টির অভাব না হলে শরীর নিজেই সামলে নেয়। তার জন্য তো ভ্যাকসিন ট্যাকসিন লাগে না, এই রোগের ক্ষেত্রে লাগে না। লাগে কি? কিন্তু সমস্যা হলো, সেটা যদি না হয়, না লাগে, তাহলে ওদের তো চলবে না। বিলিয়নিয়ার হওয়া যাবে না, ভোগ করা যাবে না, টোটাল কন্ট্রোল করা যাবে না, তাই না? আমরা তো লোভী মানুষ, যে যার ক্ষেত্র থেকে আরো বেশি আরো বেশি আরো বেশি ক্ষমতা এবং অর্থ চাই, তাই তো? এটা আমাদের মধ্যে রয়েছে। বারবার করে বলি, এনিমি উইদিন আস। তো তারই ফলশ্রুতি হিসেবে আমরা জায়নের শক্তিকে দেখতে পাচ্ছি, বিল গেটসদের দেখতে পাচ্ছি। ব্যাস, এবার কি হলো, ওরা ক্ষেত্রটা তৈরি করে নিল। একদিকে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, অপরদিকে ছোটবেলা থেকেই বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও ডাক্তারদেরকে দিয়ে, স্বাস্থ্যকর্মীদের দিয়ে শিশুদের শরীরে বিসিজি গুঁজে দেওয়া শুরু করলো। বেশ কয়েক দশক ধরে চলল। এইবার দুইয়ের প্রভাবে টিবি রোগটা ভয়ঙ্কর আকার ধারণ করলো, যেটা আগে অভাবনীয় ছিল। অর্থাৎ চাহিদা তৈরি করা গেল। চাহিদা না তৈরি করলে তো হবে না, কিছু তো গ্রাউন্ড লেভেলে চাহিদা তৈরি করতে হবে। বিশেষ করে করোনা নয়, নতুন নাম ছিল, প্যানিকবাজি দিয়েই কাজ করলো, পুলিশ দিয়ে, ডান্ডা দিয়ে, প্লাস ওই যে বাসে উঠতে দেব না, ট্রেনে উঠতে দেব না, সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে, কাজ পাবে না, 100 দিনের কাজ পাবে না, এইসব বিভিন্ন কথা বলে চাকরি বাকরি চলে যাবে, সেটা নয় করা গেল। কিন্তু বারবার করে তো ন্যাড়া বেল তলায় যায় না। তো এবারে তো কিছু সত্যি সত্যি কিছু ঘটনা ঘটছে, সেটা দেখাতে হবে অন্তত। সেটা টিবির ক্ষেত্রে কিন্তু সত্যি ঘটছে। তো সাধারণ মানুষ তো সেটা বুঝতে পারবে না যে কেন ঘটছে। আর পাশাপাশি করোনা ভ্যাকসিন গুঁজে দেওয়ার ফলে 2-3 ডোজ ইমিউন সিস্টেম আরো তলানিতে ঠেকেছে। স্বাভাবিক ইমিউন সিস্টেম দিয়ে যে রোগের মোকাবিলা করা যেত, সেটা আর যাচ্ছে না, কারণ ইমিউনিটি কিন্তু ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে। যারা প্রাকৃতিক পন্থায় এখনো ফেরেননি, তাদের অনুরোধ করব, যারা বিশেষ করে ডবল ডোজ ট্রিপল ডোজ নিয়েছেন, তারা প্রাকৃতিক পন্থায় ফিরে আসুন। এ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে ইউটিউবে। অথবা যদি কেউ মনে করেন আমাদের মতো মানুষ যারা এসব বিষয়ে কাজ করছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করে মুখোমুখি কথা বলতে চান, কিভাবে সুস্থ থাকবেন, এই বিষক্রিয়া থেকে মুক্ত থাকবেন, অনায়াসে যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সবাই স্বাগত। কলেজ স্ট্রিটে আমি মাঝে মধ্যেই যাই, এই মঙ্গলবার আবার যাব। আসুন, কথা হোক, মত বিনিময় হোক। তো যাই হোক, এইবার কি হলো, এই সুযোগকে কাজে লাগিয়ে বিল গেটস মহাশয় ব্যাপকভাবে বিনিয়োগ করে বসলেন বিসিজি ভ্যাকসিনে। আপাতত $550 মিলিয়ন, যেটা টার্গেট অবশ্যই আমাদের দেশ।
ভারতবর্ষ। প্যান্ডেমিক ট্রিটিও হয়ে গেছে, অস্ত্র হাতেই আছে। সুতরাং ম্যালেরিয়া ভ্যাকসিন আপাতত ব্যাকগ্রাউন্ডে চলে গেল বলে আনন্দিত হবার কিছু নেই। ধরে রাখুন ডেঙ্গু ভ্যাকসিনের পরপরই বিসিজি ভ্যাকসিন আসবে, ততদিনে প্যান্ডেমিক ট্রিটি কার্যকর হয়ে যাবে এবং সাবালকদের জন্য এটা আসছে, বুঝতেই পাচ্ছেন। অর্থাৎ এতদিন পর্যন্ত নাবালকেরা মানে সদ্যজাত শিশুদেরকেই জন্মের পরপরই দেওয়া হয়েছে, এবার সাবালকদেরও দেওয়া হবে। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন যে ছোটবেলায় তো দেওয়া হচ্ছে, তা আবার কেন বড় হয়ে দিতে হবে? এখন যারা আমার ভিডিও শুনছেন তাদের 90%-ও বেশি মানুষ, মানে যাদের বয়স ধরুন 50-এর নিচে, হ্যাঁ, কম বা এরকম, তারা সবাই বিসিজি ভ্যাকসিন নিয়েছেন। বিশেষ করে শহরাঞ্চলে যদি জন্মে থাকেন বা ওইরকম 40 এরকম বয়স যাদের আছে, মানে দিয়েছে। তাহলে ওই যে ওরা বলছে এফেক্টটা থাকে না, নষ্ট হয়ে যায়, ততদিন আর থাকে না। তাই আমরা এবার কার্যকরী, শক্তিশালী, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে M72 নামক অ্যাডাল্ট টিউবারকুলোসিস ভ্যাকসিন বাজারে নিয়ে আসছে। সরকার বাহাদুর, বিনা পয়সাতেও এটা দেবে, যেমন ডেঙ্গু ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হবে, এটাও দেওয়া হবে, নিশ্চিত থাকতে পারেন। এবার আপনারা যদি নেবেন, আপনাদের ব্যাপার। আর আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন উত্তরটা, তারা নেবেন কি নেবেন না। কিন্তু সবাইকে তো আমি পাবলিকলি বলতে পারি না। গণতান্ত্রিক দেশ, ইউ হ্যাভ এভরি রাইট টু অ্যাকসেপ্ট অর লিভ ইট। এটা গেল ভ্যাকসিনের পর্ব। এবারে আসছে হাইড্রোজেন ফুয়েল সেল বাস। কেন? ঠিক যে কারণে, ইলেকট্রিক কার। ওই যে ছোটবেলায় দেখবেন আমাদের যে সিলেবাসে পড়ানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খতরনাক গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় বলে ওরা বলেছে। যদিও এই বিষয়ে আমার স্টাডি আছে, গবেষণা আছে, ফেসবুকে দিয়েছি, পত্রপত্রিকাতেও বেরিয়েছে যে এটা আসলে ডোনাল্ড ট্রাম্পও উড়িয়ে দিয়েছিলেন। গ্লোবাল ওয়ার্মিং আসলে এটা একটা সিম্পলি পলিসি, ওদের কোনো এর পেছনে কোনো বিজ্ঞান নেই। এবং ওই কারণে উনি কিন্তু আমেরিকা কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংকে ভিত্তি করে গড়ে ওঠা প্যারিস ট্রিটি থেকে তিনি বেরিয়ে এসেছেন কিন্তু। অর্থাৎ আমেরিকার জনগণের যাতে করে জীবন জীবিকা, আমেরিকা ফার্স্ট, অক্ষুণ্ণ থাকে, তাদের কিন্তু জায়োরিস্টরা ইতিমধ্যেই ছাড় দিয়েছে। আফটারঅল আমেরিকা তাদের সেকেন্ড হোম না, চীন এখন ওদের থার্ড হোম। তো যাই হোক, বহু আগে এসব বলেছি। তো সেক্ষেত্রে কি এই যে কার্বন ডাইঅক্সাইডটাকে ভিলেন বানানো হয়েছে প্ল্যানফুলি আমাদের সিলেবাসের মাধ্যমে। অথচ দেখুন, বারবার বলা হয়েছে যে গাছ লাগান, কি গাছ অক্সিজেন দেয়, তাই গাছ কাটবেন না, ইত্যাদি ইত্যাদি। যদিও আদানি আম্বানিরা যত খুশি লক্ষ লক্ষ হেক্টর গাছ কাটতে পারে, কিন্তু সাধারণ মানুষ গাছ কাটবেন না, তাই তো? ব্যাপারটা ওই রকম। তো বেশ, তাও না হয় মেনে নিলেন, কিন্তু গাছ কি শুধু অক্সিজেনই প্রডিউস করে? শুধু দিনের বেলায় করে, কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ যে ব্যাপারটা, সেটা যদি আমরা একটু স্টাডি করি বা সামান্য জ্ঞান থাকে, আমরা দেখতে পাই যে গাছ কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস করে রাতের বেলা। তাই ছোটবেলায় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে, অনেকেই জানতেন না, ভূতে ধরবে, গাছের তলায় শুস না, এসব বলা হতো। আর কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা তখন বাতাসে বাড়ে গাছের তলায়। তাহলে গাছ তো কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন করছে, তাহলে কাপ ঘুলিয়ে দিচ্ছে না আমাদেরকে, ঘুলিয়ে দিচ্ছে না, তাই না? তাহলে ওই যে আমি মজা করে 2 লাইন বারবার করে লিখি, ওই যে গাছ দিনের বেলা লাগান, অক্সিজেন দেবে, আর রাতে কেটে ফেলুন, কার্বন ডাইঅক্সাইড ছড়ায় যে। ব্যাপারটা কি সম্ভব? হাস্যকর নয়?
আসলে সমস্যাটা কি বলুন তো, ওরা ওদের পলিসিটাকে এক্সিকিউট করবার জন্য বিজ্ঞানকে ব্যবহার করে, নাম করে, যেমন ধর্ম ব্যবসায়ীরা এক সময় করতো ধর্মকে ব্যবহার করে। সেখানে স্কেলটা অনেক কম ছিল, প্রযুক্তি তো তখন ছিল না, তাই সামান্য সামান্য এলাকায় ধর্ম ব্যবসায়ীদের আধিপত্যগুলো বন্ধ থাকতো, ছড়াতে পারতো না এলাকা বেসিসে। কিন্তু প্রযুক্তি যেহেতু সর্বব্যাপী, তাই এই বিজ্ঞানের নামে যে সব তত্ত্ব আসছে, করোনা ভ্যাকসিন, হ্যাঁ, নতুন মানে ভ্যাকসিন তো আদি অনেক পুরনো, মানে ওরাই জার্নিস্টরা এনেছে। করোনা তারই একটা দিক নতুন। এছাড়াও যত এই যে গ্লোবাল ওয়ার্মিং, এগুলো কিন্তু বিজ্ঞানের নাম করে আসলে কন্ট্রোল করা, পুঁজির আধিপত্যকে, টোটাল কন্ট্রোলকে প্রতিষ্ঠিত করা। তাই সত্যটাকে অর্থ করে, সুবিধে মতো করে প্রডিউস করে আমাদেরকে ভুলিয়ে দেওয়া। তাহলে আসলে কি, প্রকৃতির যে বিষয়গুলো অবিচ্ছেদ্য, এগুলো কিন্তু বিপরীত শব্দ নয়, এগুলো বাইনারি, আলো অন্ধকার, তাই তো? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, এগুলো কিন্তু একটা ছাড়া একটা থাকে না। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ছাড়া আমাদের দেহের, প্রকৃতির, গাছপালা, সমস্ত কিছুর মধ্যেই কার্বন আছে। আর কার্বন পুড়লেই তো কার্বন ডাইঅক্সাইড। তো সেইটাকে ভুলিয়ে দিয়ে অক্সিজেন হলো মহান দেবতা, আর কার্বন ডাইঅক্সাইড হলো ভিলেন, খলনায়ক, এইরকম একটা অদ্ভুত অবৈজ্ঞানিক তত্ত্বকে ওরা বিজ্ঞানের প্যাকেজিং করে ফেলেছে, করে গ্লোবাল ওয়ার্মিং এর তত্ত্ব এনেছে, এবং কচি কাঁচাদের মগজ ধোলাই করে মূল সত্যটা, যেটা আসলে বাইনারি, পরিপূরক, সেটাকে বুঝতে দিচ্ছে না, আচ্ছন্ন করে রেখেছে। মনে রাখবেন, ধনী দরিদ্র পরস্পরের বিপরীত হতে পারে, শব্দ হতে পারে, বিপরীত শব্দ হতে পারে, কারণ ধনী দরিদ্র প্রকৃতিতে নেই। আদিকালে অরণ্যচারী মানুষ যখন ছিল, তখন ধনীও ছিল না, দরিদ্রও ছিল না, প্রিমিটিভ কমিউনিজম ছিল, যেটা সভ্যতার সৃষ্টি। ওটা বিপরীত শব্দ হতে পারে, কিন্তু নারী পুরুষ কখনো বিপরীত শব্দ হয়? ওটা তো বাইনারি, এটা লিঙ্গ। কিন্তু কেমন ভাবে করা হচ্ছে দেখছেন তো, যেন বিপরীত করে দিয়েছে, একটা ভালো আর একটা খারাপ। ধর্ম ব্যবসায়ীরা নারীকে এমন একটা করে দিয়েছিলেন নিকৃষ্ট প্রজাতির কিছু আর কি। হুম, মনে পড়ে। হ্যাঁ, এখনো ধর্ম ব্যবসায়ীরা আছেন কোথাও কোথাও, মানসিকতায় অন্তত। আর বিজ্ঞানরা আবার কি করছে, ওই একই কাজ করছে, তোলনা মেরে দিচ্ছে, পুরুষকে ডাউন করে দিচ্ছে, নারীকে তোলনা মেরে, ওই ধর্ম ব্যবসায়ীরা যে সুতোটা যেখানে ছেড়েছিল, এবার বিজ্ঞান ব্যবসায়ীরা সেটাকে নিয়ে বিচ্ছিন্নতা, নারীকে তোলনা মারছে, পুরুষকে নিকৃষ্ট করে দিচ্ছে, বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে আইন টাইন বানিয়ে, 498 বানিয়ে, পুরুষকে ধর্ষক বানানো, অত্যাচারী বানিয়ে, নারীকে তোল্লা মেরে গোল্লায় পাঠানো কার্যক্রম। অর্থাৎ এখানেও বিপরীত বলা হচ্ছে, নারী পুরুষ কিন্তু বিপরীত শব্দ নয়, বা বিপরীত লিঙ্গ হতে পারে। বেশ, কিন্তু ওরা আবার আরো একটা লিঙ্গ এনে ফেলেছে, তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী, মানে এই ব্যাপারটাকেও গুলিয়ে দেওয়া হচ্ছে। আলো অন্ধকারও কিন্তু বিপরীত শব্দ নয়, বাইনারি, ক্ষতিকরও নয়, কিছু ক্ষতিকর নয়। একই রকম ভাবে কার্বন ডাইঅক্সাইড প্রকৃতির রক্ষক, অক্সিজেনও তাই। এখন আপনি যদি গোটা ঘরে কার্বন ডাইঅক্সাইড ভরিয়ে শুয়ে থাকেন, আলাদা কথা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড খাদ্য তৈরিতে, সালোক সংশ্লেষে, যেটা আমরা, গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারি না, তাই তো? গাছ তো উৎপাদক। তো ভাবুন দেখি, কার্বন ডাইঅক্সাইড ছাড়া তার গাছ কি করে সারভাইভ করবে, আমরা কি করে সারভাইভ করব? সেগুলো কি আমাদের বলা হয়? হয় না। তাহলে কি করা হয়? ওইগুলো আড়াল করে পৃথিবীকে, মানে আমরা কার্বন ছাড়ছি, কার্বন প্রিন্ট রাখছি, কার্বন বিপজ্জনক, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, সেগুলো নিয়েও ওরা চর্চা করা শুরু করে দিয়েছে। কি ভয়ঙ্কর! তাই জিরো কার্বন এমিশনের লক্ষ্যে ওরা টেকনোলজি ডেভেলপ করেছে। কি? যেমন ইলেকট্রিক কার, বেশ, হাইড্রোজেন ফুয়েল সেল কার, সেল বাস, যেটা টাটাও এখন বানাচ্ছে, এনটিপিসিও বা কে কাজে লাগানো হচ্ছে।
এবং আগামীতে দেখবেন এই ইলেকট্রিক কার এবং হাইড্রোজেন বাস এর রমরমা ওরা করবে, পলিসি দিয়ে করবে, অবশ্যই স্বাভাবিকভাবে হবে না। বিধি বিধি আনবে, ডিজেল পেট্রোলগুলো বন্ধ করে দেবে, ট্যাক্স বাড়াবে, কঠোর জরিমানা চালু করবে, এইগুলো করবে। কেন? ওই যে পরিবেশ রক্ষার নাম করে ফসিল ফুয়েল আমাদের গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছে। পেট্রোল ডিজেল পুড়লে কার্বন ডাইঅক্সাইড হয়, পরিবেশের পক্ষে বিপজ্জনক। কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল বাস কি শুধু ওয়াটার ভেপার উৎপন্ন করে। কি সুন্দর না? আহারে, ভদ্রলোকেরা ভাববেন তাই তো, শুধু ওয়াটার ভেপার, তাহলে তো ভালো, পরিবেশ দারুণ হলো। কিন্তু এই যে আসলে এই বিজ্ঞানের নাম করে এই ভুলভাল তত্ত্বগুলো আমাদেরকে গিলিয়ে বিশ্বাস করিয়ে ওরা আসলে কোন কাজটা করছে সেটা কি ভেবেছেন? সেটা হলো টোটাল কন্ট্রোল এবং সংযুক্তি ধ্বংস করা। এটা আরেকটা যেটা আপনাদের কেউ বলে না, আমি বলছি, এবং প্রস্তুতি রাখুন। তাই আগামীতে যারা A1 শহরগুলোতে বাস করেন, বিশেষ করে সেখানে যারা মোটর মেকানিক, গ্যারেজ চালান বা এই যে পেট্রোল ডিজেল গাড়ির পার্টস বিক্রি করেন বা এই ধরনের দোকান আছে, তারা কিন্তু 2030-এর পর থেকে A1 সিটির কথা বলছি, তারা কিন্তু অন্য ভাবনা চিন্তা করুন, কারণ আপনাদের কিন্তু আর জীবিকার সুযোগ থাকবে না। তাহলে এই যে নতুন নতুন প্রযুক্তিগুলো আনছে, আসলে কি পরিবেশ বাঁচানোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য? না, মোটেই নয়। এগুলো হচ্ছে পলিসি, টোটাল কন্ট্রোলের পলিসি। সহজ করে বুঝুন। যেমন ধরুন, একটা ডিজেল পেট্রোল কারের ক্ষেত্রে কতজনের কর্মসংস্থান হয় দেখবেন? একটা গাড়ি পিছু একটা মেকানিক লাগে, স্পেয়ার পার্টস পাওয়া যায়, অন্য কোম্পানিও তৈরি করতে পারে কমফোর্টেবল। যে কোম্পানির গাড়ি সেই কোম্পানি ছাড়াও অন্য কোম্পানির স্পেয়ার পার্টস আপনি ব্যবহার করতে পারেন, ছোট ছোট কোম্পানি। অর্থাৎ অ্যান্সিলারি ইউনিটস গড়ে উঠতে পারে একটা গাড়িকে কেন্দ্র করে, মানে পেট্রোল ডিজেলের গাড়িকে কেন্দ্র করে। প্রচুর মোটর মেকানিক, গ্যারেজ ইত্যাদি ইত্যাদি। তো এইটা চলছিল, তো এতদিন ধরেই চলছিল। তারপরে ওরা কি ভাবলো যে এই টোটালটাকেই কর্পোরেটের অধীনে, মালিকের অধীনে নিয়ে আসতে হবে। অর্থাৎ এত লোকজন করে খাচ্ছে, সেটা করা যাবে না, মুনাফাটা ভাগ হয়ে যাচ্ছে। তোরা কি করলো, এমন প্রযুক্তি আনতে হবে যে গাড়িকে সারানোর ক্ষমতা অন্য লোকের থাকবে না। কোম্পানি সারাবে, কোম্পানি ম্যানেজ করবে, কোম্পানি পার্টস দেবে, তার বাইরে অন্য কেউ সেই পার্টস বানাতেও পারবে না, সেই ইনভেস্টমেন্ট করতেও পারবে না। অর্থাৎ সংযুক্তির সর্বনাশ উঠে যাবে। কেন? উপায় তাহলে তারা কি করবে? মরে যাবে, ঝুলে পড়বে, আত্মহত্যা করবে, কেউ কেউ ভ্যাকসিনের জন্য চলে যাবে, ভ্যাকসিনের প্রবাহে চলে যাবে। অনেকেই যাবে এবং অনেকেই যাচ্ছেন। বাকি ভাতা, ভাতা দিয়ে অল্প স্বল্প দিয়ে বাঁচিয়ে রাখা এবং টোটাল কন্ট্রোল কায়েম করা। কারণ ভাতার উপর নির্ভর করা মানুষ টু শব্দটি করবে না। সরকার, রাষ্ট্র, কর্পোরেট যা বলবে মুখ বুঝে মেনে নেবে, প্রতিবাদ করবে না, বিদ্রোহ করবে না, মারধরও করবে না, সব মেনে নেবে। যে কোনো টেকনোলজির দিকে তাকান। আরেকটা উদাহরণ দিই, কি এই যে স্মার্টফোন, স্মার্টফোন এখনো দেখবেন, স্মার্টফোন মানে রিপেয়ার, যাই হোক যেভাবে হোক, সে অর্থে তো রিপেয়ার হয় না, স্পার্স বদল হয়। এইগুলো করে কিন্তু এখনো অনেক যুবক করে খাচ্ছেন। আর দেখবেন মোবাইলের রিপেয়ার শপ আছে, এই আছে সেই আছে, ডিসপ্লে চেঞ্জ করা, অমুক করা, তমুক করা, অনেক রকমের উপার্জন আছে, তাই তো? আছে। ইউজড ফোন অনেকে বিক্রি করেন, হ্যাঁ, এগুলো আছে। কিন্তু ধরুন এর পরের স্টেপ কি? ওই যে ব্রেইন চিপ, দারুণ, এলন মার্কসের নিউরালিঙ্ক। সেইটা যদি চালু করা যায় গোটা পৃথিবীতে, না হলেও উল্লেখযোগ্য কোনো জায়গায়, বা পলিসি দিয়ে চালু করা যায়, বা ওই জাতীয় প্রযুক্তি, তাহলে কি হবে? তখন এই যে মোবাইলের উপর নির্ভর করে এত এত লক্ষ লক্ষ যুবক যুবতী যারা উপার্জন করছেন, বেঁচে পড়তে আছেন, তারা কি এলন মাস্কের নিউরালিঙ্ককে রিপেয়ার করতে পারবে? মানে সেটার দেখভাল করতে পারবে, মেনটেনেন্স করতে পারবে? সেই টেকনোলজি, সেই ইনভেস্টমেন্ট তাদের কাছে আছে? নেই। পুরোটাই তখন এলন মাস্কের খপ্পরেই চলে যাবে। সহজ করে বোঝানো গেল কি? আচ্ছা,
একই রকম ভাবে আরো একটা উদাহরণ দেখুন, আর ফ্যান প্রযুক্তি এসেছে, বিএলডিসি ফ্যান, আপনারা তো জানেন, ব্রাসলেস, যাই হোক, ওটা নিয়ে বিস্তারিত বললাম না। এই বিষয়টা স্টাডি করলে দেখতে পাবেন যে সাধারণ ফ্যান যেগুলো সাধারণ মোটরে চলে আর কি, ইলেকট্রিসিটি কনজাম্পশন একটু বেশি হয়। তো এবার বিএলডিসি ফ্যান এসে গেছে, সেগুলোতে কি হয়, সেগুলোতে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হয়, বেশ ভালো কথা। আপনি নিলেন, ফেসিলিটি তো আপনার থাকতেই পারে, আপনি নিলেন। তো এইবার কি দাঁড়ালো, এবার এই যে প্রযুক্তি যত এগোচ্ছে তত এক্সপ্লয়টেটিভ হচ্ছে, এটা মনে রাখতে হবে। প্রযুক্তি যারা বানাচ্ছে, কারা বানায়, যারা প্রভু, তারা তাদের স্বার্থে প্রযুক্তি বানায়। আমাদের কেউ কেউ লাভবান হই সেটা অন্য কথা, তারা প্রযুক্তি বানায় তাদের স্বার্থে। তাহলে এই বিএলডিসি ফ্যান কিন্তু সাধারণ যারা ইলেকট্রিশিয়ান, এতদিন ধরুন ফ্যানের মোটর বদলে দিল, সারিয়ে দিল, এই করলো সেই করলো, ওরা কিন্তু সারাতে পারবে না, করতে পারবে না। ওটা একমাত্র কোম্পানিই পারবে, অর্থাৎ যারা বানাচ্ছে, মেকার, ম্যানুফ্যাকচারার, তারাই সেটাকে সার্ভিস করবে। তার বাইরে থার্ড পার্টি, যুবক বেকার যুবক যুবতীদের করে খাওয়ার জায়গা সেটা থাকছে না। অর্থাৎ মাঝখানে সেটা লেয়ারটা, সেটা পুরো আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যানুফ্যাকচারার যারা, তারাই সার্ভিস দেবে, অন্য কেউ চাইলেও দিতে পারবে না, আপনিও নিতে পারবেন না। তাহলে প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রে দেখুন ওই একই বিষয় আসছে। হাইড্রোজেন বাসই বলুন, ইলেকট্রিক ভেহিকেলই বলুন, ইভি বলুন, সর্বক্ষেত্রে এই যে যারা মাঝে ছিল, করে খাওয়ার জায়গাটা ছিল, কাজের সুযোগ ছিল, সেটা হারিয়ে যাচ্ছে, ধাপে ধাপে হারিয়ে যাচ্ছে। থাকছে শুধু ম্যানুফ্যাকচারার আর একদিকে কনজিউমার। মাঝখানে রিপেয়ারিং সেগমেন্ট, মেনটেনেন্স সেগমেন্ট, এটা পুরোটাই হারিয়ে যাচ্ছে, ম্যানুফ্যাকচারারই সেটা করছে। তাহলে সেইখানে যার সংযুক্তি হারিয়ে যাচ্ছে। কেউ কেউ সেখানে যারা চাকরি বাকরি করবে তাদের সংখ্যাটাও কম, কারণ সেখানে এআই রোবোটিক্স ব্যবহার করা হবে। তাহলে বাকি থাকছে কি, ওই ভাতা। এইটা বোঝার চেষ্টা করুন। আমি বলতে চাইছি যে প্রযুক্তি অবশ্যই ভালো, ভেতরে ওই ভ্যাকসিন প্রযুক্তিটাও ভালো, অনেক মনে করছেন, সেটা আমরা মনে করি না। ভেতরে নেওয়ার আগে ভাবতে বলি, কারণ একবার ভেতরে ঢুকে গেলে আপনি আর বের করতে পারবেন না, সে অনেক সাধ্য সাধনার ব্যাপার আর কি। কিন্তু বাইরের প্রযুক্তি আপনি মনে করছেন যে না, আমি এটা করব না, এই ফ্যান ব্যবহার করব না বা এই গাড়ি ব্যবহার করব না, সেটা এখনো পর্যন্ত অবশ্য পারছেন। কিন্তু আগামীতে ওই প্রযুক্তিটাই আউট করে দেবে, ওরা করে দিচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তখন কিন্তু আর পাবেন না, আর পাবেন না, পারবেন না, যদি আমরা ঐক্যবদ্ধ লড়াই না করি, দাবি করি যে না আমাদের ওইটাই চাই, আমরা ওই গাড়িটাই ব্যবহার করব, আমরা ইলেকট্রিক কার ব্যবহার করব না। সেই জায়গায় কি আমরা যেতে পেরেছি? পারছি না। আমেরিকা পেরেছে। আমেরিকার মানুষ, এটা অবশ্যই জায়নিস্টদের মদত আছে, না হলে ওটা ট্রাম্প আবার ক্ষমতায় আসতে পারতেন না। ওই যে আমেরিকা ফার্স্ট, তো সেখানে কিন্তু এই ফসিল ফুয়েলের ব্যাপারটা, তার উপরে ভিত্তি করে গাড়ি শিল্প, যেমন ডেট্রয়েট, সেটা কিন্তু ট্রাম্পের পক্ষেই ভোট দিয়েছিল, কারণ তারা বুঝেছিল যে এই প্যারিস ট্রিটিতে ঢুকে পড়লে পুরো ফসিল ফুয়েল বেসড যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি পুরোটাই ধ্বংস হয়ে যাবে। এবং ট্রাম্প স্বয়ং বলেছিলেন যে ৪৫ মিলিয়ন বেকার, মানে অটোমোবাইল সেক্টরেই কাজ হারাবে। কিন্তু আমরা তো সেখান থেকে বেরোইনি, আমরা তো প্যারিস ট্রিটির মধ্যেই আছি, সুতরাং এটা আমাদের দেশে ঘটবেই ঘটবে। সেদিকেই কিন্তু এগোচ্ছে প্রযুক্তি এবং ধাপে ধাপে প্রয়োগ করা হচ্ছে। তাই বারবার করে আমি এটাই বলার চেষ্টা করি, আমি সচেতন করি, একটু অ্যালার্ট করি যে বিষয়গুলো একটু বুঝুন। সবসময় যেটা ঝকঝকে দারুণ চকচকে, তো সেই বিষয়গুলোর মধ্যে অবশ্যই পজিটিভ থাকলে দেখুন, তো পাশাপাশি ইমপ্লিকেশনগুলো কি হতে পারে সেগুলো বোঝার চেষ্টা করুন। আর একটা ছোট্ট উদাহরণ দিই, এই যেমন ধরুন মুনাফাকে সর্বাত্মক করবার জন্য এবং টোটাল কন্ট্রোলকে সর্বাত্মক করবার জন্য ওরা প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন কৌশল গ্রহণ করে। বাইরে বলবে যে এই কারণে আমরা করছি, আসল উদ্দেশ্য কিন্তু মুনাফা। এই যেমন ধরুন স্মার্টফোনে আগে এসডি কার্ড, মানে মাইক্রো এসডি কার্ডের একটা স্লট থাকতো, খেয়াল করে দেখেছেন, এখন আর থাকে না।
থাকে না, ওরা তুলে দিচ্ছে। দু একটি মডেলে কোনো কোনো কোম্পানি রাখছে, আগামীতে তাও থাকবে না। কেন? ওই যে আপনি সামান্য একটা কয়েকশো টাকার মাইক্রো এসডি কার্ড কিনে আপনার স্টোরেজটাকে 1 টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন যদি স্লট থাকে, তাই তো? আপনার সুবিধে। কিন্তু ওরা দেখলো যে না, এটাকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাতে করে আমরাই যদি, স্পেস তো লোকের লাগবেই, এত এত ছবি ভিডিও সব, তাহলে আমরা ওই 128 জিবি করবো একটা, 256 জিবি করবো একটা, 512 জিবি ইন্টারনাল মেমোরি করব একটা, 1 টিবির একটা করব, এই করে করে দাম বাড়াবো মোবাইলের। অর্থাৎ 128 জিবি মোবাইলটার যা দাম হবে, 256 জিবির দাম আরো 3-4 হাজার টাকা কমপক্ষে বাড়ানো যাবে, 2 হাজার টাকা তো বাড়ানোই যাবে, বা আরো বেশি বাড়ানো যাবে, ব্র্যান্ডেড হলে আরো বেশি বাড়ানো যাবে, তাই না? মুনাফাটা নিশ্চিত করা গেল। তো অথচ আপনার যদি ওই স্লটটা থাকতো, তাহলে আপনি কয়েকশো টাকা খরচা করেই, হাজার হাজার লাগতো না, আপনি অনায়াসেই 512 জিবি বা 1 টিবি করে নিতে পারতেন। কিন্তু ওরা সেটা দেবে না। এটা করা হচ্ছে প্ল্যানফুলি, কিন্তু কে প্রতিবাদ করবে? আর মানুষ বুঝছে কোথায়? আমি একটা দিক বোঝালাম আপনাদের, এরকম বহু উদাহরণ আছে। তাই প্রযুক্তি উপভোগ করুন, তার ফলে কি হবে সেগুলোও ভাবুন। সেসব মানুষ যারা একে একে হারিয়ে যাবে তাদের কথাও ভাবুন, তাদের জন্য অবসরে একটু চোখের জল ফেলুন, তাই না? কারণ এর পরে কখন আমাদের কার পালা আসবে সেটা তো আমরা জানি না। আর একটা ছোট্ট করে বলি, এই যে হাওড়া শিয়ালদা মেট্রো হলো, খুব ভালো, আনন্দের খবর। আরামে যাবেন, 20 টাকা ভাড়া, ঠিক আছে, উপভোগ করুন। কিন্তু পাশাপাশি এটাও ভাবুন, ওই যে যারা বাস চালাতো, ট্যাক্সি চালাতো, তাদের ব্যবহার অনেকেরই খারাপ ছিল, জ্যামেও পড়তেন, অবশ্যই ছিল। কিন্তু আমরা কি করি বলুন তো, দু একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভারের ব্যবহারটাকেই চোখে দেখি, তাদেরকে গালিগালাজ দিই। কিন্তু আদানি আম্বানি বা বিল গেটসরা যখন আমাদের গুঁজে দেয়, তারা আমাদের প্রতি কে ব্যবহার করছে সেটা আমরা দেখি না বা ভাবি না। তাই আমরা আমাদের মধ্যে গন্ডগোল করি, অটোওয়ালা মানেই খারাপ, ট্যাক্সিওয়ালা মানেই খারাপ, এগুলো বলতে থাকি, এবং আমরা আমাদের কবরটা খুঁড়ি, এবং আমাদের মধ্যে হাজার হাজার ভাগ ডিভিশন হয়ে যায়। তো এবার দেখুন, এটা যে চালু হলো, অবশ্যই এনজয় উপভোগ করুন, ঠিক আছে। তো পাশাপাশি ওই যে মানুষগুলো যারা আস্তে আস্তে, সবাই না হলেও অনেক ট্যাক্সি ড্রাইভার, অনেক অটো চালক, অনেক বাস চালক এবার পথে বসে ধীরে ধীরে, প্রগতির আরেকটা দিক। তার মানেই বলছি না যে মেট্রোটা হওয়া ভালো হয়নি, অবশ্যই ভালো হয়েছে, হোক না, গঙ্গার তলা দিয়ে মেট্রো, বিশাল ব্যাপার, টেকনোলজি দারুণ, প্রযুক্তি, কাদের প্রযুক্তি, কেন প্রযুক্তি, সেটা সেটা প্রশ্ন করবেন না। ওই দিকটা, ওই মানুষগুলো কি করবে এখন, তাদের জন্য একটু অন্তত, ওই দলে যদি আপনি থাকতেন, তাহলে কি হতো? কষ্ট পেতেন তো? আমরা সেটা পাই না, স্বাভাবিক। যখন আপনার ঘরে আগুন লাগবে তখন আপনি কষ্ট পাবেন, এটাই তো হয়ে আসছে। তো এবারে খেলাটা কি হলো, এবার ধরুন এই সমস্ত ছোট ছোট অটোওয়ালা, ট্যাক্সিওয়ালা, বাসওয়ালা যখন উঠে যাবে, পাবলিক ট্রান্সপোর্টটার উপর 100% না হলেও 90%, 80% ওরা কন্ট্রোল করে ফেলবে, মেট্রো দিয়ে হোক, সব তো প্রাইভেটাইজ, রেলও প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, দেখবেন ডিসি লোকাল, দেখবেন সব আস্তে আস্তে সব হয়ে যাবে। তখন ওরা ভাড়াটা কোন পর্যায়ে তুলে নিয়ে যাবে? জিও যেমন এসেছিল প্রথমে, জানেন তো কত সস্তা ছিল, ফ্রি ছিল। খেলাটা এবার বোঝার চেষ্টা করুন, তখন যদি উপভোগ করতে পারেন, মানে 2030-এর পরে এখন যেমন করে মেট্রো, বন্দে ভারত দিয়ে আনন্দ করছেন যারা করছেন, 2030-এর পরেও তারা যদি করতে পারেন, তারা অবশ্যই সৌভাগ্যবান হবেন। আর বাকি যারা পারবেন না, হারিয়ে যাবেন, তলিয়ে যাবেন, তারা হলেন ইউজলেস ইটার্স। তাই অন্ধকার দিকটাও আমি একটু দেখিয়ে দিলাম মানসিক প্রস্তুতি রাখার জন্য, যে ওরা কিন্তু আপনার আমার ভালোর জন্য মেট্রো বলুন, গ্রিন লাইন, ব্লু লাইন, ঝাঁ ঝকঝকে এসি লোকাল চালু করছে না, ওরা স্বনিযুক্তিকে গ্রাস করবার জন্য করছে। টেকনোলজি সেভাবেই ওরা সাজিয়ে রেখেছে, ধাপে ধাপে।
যাতে করে সমস্ত প্রাকৃতিক সম্পদ সমস্ত কিছু ওরা নিজেরা কন্ট্রোল করতে পারে, এবং কিছু মানুষকে ওদের দরকার পড়বে আগামীতে, তাদেরকে রেখে বাকিদেরকে ভাতা ধরিয়ে বা ভ্যাকসিন গুঁজে দিয়ে ডিপপুলেশন প্রোগ্রাম সফল করার লক্ষ্যেই এগিয়ে চলেছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। ভাবনায় থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।